এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। রিফাত, আপনি তো সকালে আমাকে বলেননি যে দাদিকে কেউ নিয়ে গেছে। আমার তো আজ অন্য কারোর সাথে দেখাও হয়নি। আমি কিভাবে জানবো দাদিকে নিয়ে যাওয়ার কথা? কে নিয়ে গেছে দাদিকে? এবার লতিফ চৌধুরী বলছে, নির্ঝর যখন তোমার দাদিকে নিয়ে গেছে তখন তুমি কোথায় ছিলে? নির্ঝর কখন নিয়েছে দাদিকে আমি তো সেটাই জানি না। এসব সবাই বুঝতে পেরেছে যে কোথাও একটা ভুল হচ্ছে। সুলতানা তানিকে এবার রাকিব জিজ্ঞেস করছে, দাদা যখন রাতে আপনাকে দাদির রুমে গিয়ে ঘুমাতে বলেছিল তখন কোথায় ছিলেন আপনি এবং কি কি করেছিলেন? সুলতানা তানি মনে মনে ভাবছে, আমি যে মোবাইল নিয়ে প্রথমে নির্ঝরকে এবং পরে মাকে কল দিয়েছিলাম এটা এদের সবার সামনে বলা যাবে না, তাহলে এরা মোবাইলের ব্যাপারে সাবধান হয়ে যাবে। তাছাড়া মা আর নির্ঝরের সাথে তো আমি কথাও বলতে পারিনি। অপরিচিত কোনো নাম্বার দেখে হয়তো ওরা ফোন রিসিভ করেনি, আর ডায়াল থেকেও আমি নাম্বার ডিলিট করে দিয়েছি। অতএব আমি যে কল দিয়েছি সেটার কোনো প্রমাণ ওরা এখন বের করতে পারবে না। তাই কল দেওয়ার কথাটা স্কিপ করে বাকি ঘটনাটুকু বলে দেই। এবার তানি বাকি ঘটনা বলতে শুরু করছে। আমি দাদির রুমে গিয়ে দরজা চাপিয়ে রাখি যেন কোনো কিছু দরকার হলে দাদা সহজেই রুমে যেতে পারে। কিন্তু বিছানায় তাকিয়ে দেখি দাদি গভীর ঘুমে, আর দাদির পাশেই মোবাইল এবং ইয়ারফোন। আমি দাদির মোবাইলে সময় দেখতে নিয়েছিলাম, খেয়াল করি যে মোবাইল লক করা। তখন চিন্তা করলাম একটু গান শুনলে মনটা ভালো লাগতে পারে। তাছাড়া আমার ইদানিং রাতে ঘুমও হয় না, কিন্তু এত রাতে গান শুনতে গেলে দাদি এবং বাড়ির অন্যান্য লোকের ঘুম ভেঙে যেতে পারে। তাই আমি মোবাইলে ইয়ারফোন লাগিয়ে বারান্দায় চলে যাই। বারান্দায় কাঠের দরজা বাইরে থেকে চাপ দিয়ে লাগিয়ে আমি ফ্লোরে বসে অনেকক্ষণ গান শুনি। এরপরে রুমে ফিরে এসে দেখি দাদি রুমে নেই। তখন পাশের রুমে, মানে যে রুমে আমি আগে ছিলাম সেটার দিকে তাকাই, কিন্তু সে পাশের রুমটা তখন ভেতর থেকে লক করা ছিল। আমি ভাবলাম দাদা বলেছিল যে সে ওই রুমে ঘুমাবে। দাদি হয়তো ঘুম থেকে উঠে দাদাকে খুঁজতে খুঁজতে ওই রুমে চলে গেছে এবং তারা দুজনে দরজা লক করে ঘুমাচ্ছে। এমন ভেবে আমি রুমে চলে যাই। এরপর রুমে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ি। এবার লতিফ চৌধুরী বলছেন, রাতে ঝামেলা শেষ হলে রিফাতের সাথে বসে সবাই গল্প করি। গল্প শেষ হলে আমি গিয়ে সুলতানা তনি আগে যে রুমে ছিল সেই রুমের দরজা লক করে ঘুমিয়ে পড়ি। আমি তো জানতাম না যে আমার রুম থেকে আমার বউ চুরি হয়ে গেছে। অনেক রাত হয়ে গিয়েছিল। ওই রুমে নূরের সাথে একজন পরনারী মানে তনিও শুয়েছিল। এটা ভেবে আমি আর রুমে উকিও দেইনি। আমি তো স্বপ্নেও ভাবিনি যে নিজর আমার বউ নিয়ে যাবে। এবার রিফাতের বাবা অ্যাডভোকেট সেলিম চৌধুরী বলছেন, তাহলে যে সময় তানি বারান্দায় ইয়ারফোন লাগিয়ে গান শুনছিল তখনই সম্ভবত নির্ঝর এসেছিল। নিজের বউকে খুঁজে না পেয়ে সম্ভবত আমার মাকে তুলে নিয়ে গেছে। সুলতানা তানি সবার সামনে হাউমাউ করে কেঁদে উঠছে। তানি বলছে, আমি কানে ইয়ারফোন দেওয়ার আগেও নিচে গন্ডগোলের শব্দ শুনেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো এ বাড়িতে চোর এসেছে আর বাড়ির কাজের লোকেরা চোর ধাওয়া করছে। অন্যের বাড়ির ব্যাপার বলে আমি উকি দিয়েও দেখিনি। আমি স্বপ্নেও ভাবিনি যে নির্ঝর এসেছিল। সুলতানা তানি ভাবছে কতটা দুর্ভাগ্য তার যে তাকে নেওয়ার জন্য রুমে এসেও নির্ঝর নিয়ে যেতে পারেনি। নির্ঝর নিশ্চয় এসে তাকে ডেকেছিল। সে হয়তো কানে ইয়ারফোন লাগিয়েছিল বলেই নির্ঝরের ডাক শুনতে পায়নি। বারান্দায় তো তানি বসেছিল। নির্ঝর হয়তো ভুল করে বারান্দায় খুঁজতে যায়নি, অথবা হয়তো কল্পনা করতে পারেনি যে এত রাতে তানি বারান্দায় বসে গান শুনতে পারে। রুম আর বারান্দার মাঝে মাত্র তো একটা দেওয়াল, জানালাও আছে সে দেওয়ালে। দুজনের একজনের ভুল করে তখন জানালার পর্দাটা সরালেও হয়তো দেখা হয়ে যেত। এত কাছে সেও দেখা হলো না। আজ তানি কাঁদছে, এ কেমন ভাগ্য হলো তার। এদিকে চেয়ারম্যান শেখ ছেলে নির্ঝরকে বকছে, তুই বউ আনতে গিয়ে বুড়িটাকে কেন ধরে আনলি? নির্ঝর বলছে, আব্বু, পুলিশের ধাওয়া খেয়ে ফিরে এসেছিলাম। রাস্তায় বিচ্ছিন্নভাবে অপেক্ষা করছিলাম কখন পুলিশ চলে যায় সেটা দেখার জন্য। পুলিশ ফিরে গেলে আবারও 4-5 জন নিয়ে বাড়িতে ঢুকে পড়ি। বাড়ির ম্যাপ সম্পর্কে তো আগেই ধারণা হয়ে গিয়েছিল।
তখন বাড়ির চারদিকে ঘুরে শব্দ শুনে বুঝতে পারি যে বাড়ির সব মানুষ ড্রয়িং রুমে বসে গল্প করছে। এই সুযোগে কিচেনের জানলা কেটে আমি ঢুকে পড়ি। বাইরে দুজন দাঁড় করে রেখে যাই। বাইরে গিয়ে তানিকে খুঁজতে থাকি। যে রুমে তানিয়া থাকার কথা ছিল সে রুমে ওকে খুঁজে পাই না। পাশের রুমে এক বুড়িকে ঘুমিয়ে থাকতে দেখি। আমি তো তানি তানি করে এক রুম থেকে আরেক রুমে ডেকে যাচ্ছিলাম, খুব জোরেও ডাকতে পারছিলাম না, তাহলে ড্রয়িং রুম থেকে অন্যরা ডাক শুনে ফেলতে পারত। এরপরে ড্রয়িং রুমে একবার উকি দিয়েছিলাম, কিন্তু সেখানেও তানিকে দেখতে পাইনি। পরে ভাবলাম একদম খালি হাতে ফিরলে আমার চলবে না। আমি এবার বুড়ির রুমে ফিরে যাই। আমি ওয়ালের দিকে তাকিয়ে দেখি যে লতিফ চৌধুরীর সাথে এই বুড়ির আরেকটি ছবি ঝোলানো আছে। তখন শিওর হই যে এটা লতিফ চৌধুরীর বউ, তাই বুড়িটাকে শিকার হিসেবে নিয়ে এলাম। এখন বুড়িকে আটকে রেখে আমার বউকে নিয়ে আসবো। নির্ঝর ফুফাতো ভাই সৌরভের কাছে গিয়ে বলছে, জানিস বুড়িটার সাথে সকালে দেখা করেছি। বুড়ি বেশ সাহসী, তেমন একটা কান্নাকাটি করছে না, উল্টো আমাকে দেখার পরে কান্না বন্ধ করে দিয়েছে। ওষুধপত্র কিছু লাগবে কিনা আমি জিজ্ঞেস করেছি বুড়িকে। কী কী খাবার পছন্দ করে সেটাও জিজ্ঞেস করেছি। কিছুক্ষণ কথা বলার পরে বুড়িটা না খালি আমার দিকে তাকিয়ে হাসছে। সৌরভ হ্যাঁ হ্যাঁ করে হেসে দিয়ে বলছে, তোর যে ঘন কালো চুল, পাঠানদের মতো না, কালো ভ্রু, সাদে নীলাম বাদামি চোখ আর লম্বা শরীরে গোলাপি সাদা গায়ের রং, তোর মতো সুদর্শন পুরুষ হয়তো বেচারি এই জীবনে আর কোনোদিনই দেখেনি। ওই বেচারি বিদেশিনী সিনেমা দেখে থাকলে হয়তো তোকে দেখে ভেবেছে কোনো তার্কিশ বা জার্মান সিনেমার নায়ককে দেখছে। তুই আবার হাসি দিতে যাস না ওই বুড়ির সামনে। তোর গায়ের ঢোল দেখলে বুঝি আরও টাসকি খাবে, মনে করবে রূপকথার কোনো রাজপুত্র দেখছে। এদিকে চৌধুরী বাড়ির লোকেরা সকালে নির্ঝরের বিরুদ্ধে ডাকাতি এবং অপহরণ মামলা দিয়েছে। নির্ঝর লতিফ চৌধুরীর বউকে বাড়ি আনেনি, লুকিয়ে রেখেছে নিরাপদ জায়গায়। নির্ঝরের ব্যাংকের চাকরিটাও মনে হয় 12টা বেজে গেছে, কারণ অনেকদিন ধরেই অফিস করছে না নির্ঝর। ডাকাতি এবং অপহরণ মামলা হয়েছে শুনে এবার বাড়ি থেকে পালিয়েছে নির্ঝর। লতিফ চৌধুরীর লোকেরা সব জায়গায় খুঁজে যাচ্ছে নির্ঝর চৌধুরীকে। পুলিশের লোকেরা শেখ বাড়ি, নির্ঝরের নানা বাড়ি, চেয়ারম্যানের নানা বাড়ি, লহরির নানা বাড়ি সব জায়গায় খোঁজ নিয়েছে। কোথাও লতিফ চৌধুরীর বইয়ের খোঁজ পায়নি। নির্ঝরকেও খুঁজে পাচ্ছে না তারা। নির্ঝর বন্ধুদের মোবাইল থেকে লতিফ চৌধুরীকে কল দিয়েছে। লতিফ চৌধুরী রিসিভ করে বলছে, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম বুড়ো। কে? আমাকে বুড়ো বলছিস কেন? আমি নির্ঝর। বেয়াদব, তুই আমার বউ নিয়েছিস কেন? আপনি আগে আমার বউ নিয়ে বেয়াদবি করেছেন। তোর দাদা আগে আমাদের বউ নিয়ে বেয়াদবি করেছে। আমার দাদা করেছে আপনার সাথে বেয়াদবি। আপনি তাহলে আমার দাদিকে নিয়ে বিয়ে করে বউয়ের সতীন বানিয়ে রাখতেন, আমার বউ নিতে গেলেন কেন বুড়ো? তোর দাদা মিথ্যে বৈবাহিক সম্পর্কের কথা বলেছিল, তারপরে তোর দাদিকে বিয়ে করে তোর দাদা বৈবাহিক সম্পর্ক তৈরি করে ফেলেছিল। সে পুরনো বউ আমরা নেব কেন? এত কথা বলবেন না বুড়ো, আগে বলুন আমার বউ দেবেন কিনা। না, দেব না। তোর বউ নিয়েছি আমার নাতনির সাথে বিয়ে দেওয়ার জন্য। তুই আমার বুড়া বউ দিয়ে কি করবি? আমার বউ আপনি আপনার নাতির সাথে বিয়ে দিলে আপনার বউ আমি আমার নানার সাথে বিয়ে দেব। কি বললি তুই? আপনি ঠিকই শুনেছেন, আমার নানি মারা গেছে 2 বছর হলো। বিপত্তিক নানার যে কি কষ্ট, ভাবছি বউকে আমার নানার সাথে বিয়ে দিয়ে দেবো। এমন জঘন্য কথা আর একবারও বলবি না। আপনি জঘন্য কথা বলছেন, আর আপনার বউটাও জঘন্য দুষ্ট, খালি আমার দিকে বারবার তাকায় আর শরম পায়। এভাবে আমার দিকে নজর দিতে নিষেধ করে দিন তো। মজার ছলে নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে বলছে নির্ঝর, এইসব নাজায়েজ কথা বলবি না। ঠিক আছে, বলবো না। আপনি আমার বউকে নিয়ে যে নাজায়েজ কাজ করেছেন সেটা বোঝেন? এত বোঝার দরকার নেই। তুই ফোন দে আর নূরের কাছে দে, আমি একটু কথা বলবো। আপনি আগে তানির কাছে ফোন দেন, আমি আগে একটু কথা বলে নেই। তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। আপনার বউ কোনোদিন মুক্তি পাবে না। তোর 14 গোষ্ঠীকে আমি খেলা দেখাইয়া ছাড়বো। আমিও খেলবো আপনার সাথে। লতিফ চৌধুরীর পুলিশের অ্যাডিশনাল কমিশনার ছেলে 2 দিন ধরে পুলিশ দিয়ে মাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। শেখ বাড়ির সামনেও বারবার পুলিশ এসে টহল দিয়ে যাচ্ছে, কিন্তু নির্ঝরকে এবং লতিফ চৌধুরীর স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেখ বাড়ির সামনে ইদানিং মানুষের আনাগোনাও বেড়েছে। চৌধুরী বাড়ির স্পাইরা হয়তো ঘুরে বেড়াচ্ছে। শেখ বাড়ির লোকেরা অবশ্যই এসবে ভয় পায় না। লাল রঙের কৃষ্ণচূড়া যেন রূপের আগুনে ধরিয়ে দিচ্ছে। সে রূপের আগুনে যেন ফাগুন এসেছে ধারায়। ফাগুন এসেছে হয়তো লহরীর মনেও।
সে আজ দেখছে রক্তিম কৃষ্ণচূড়ার রূপ। থার্ড ইয়ার পরীক্ষা শেষ হওয়ার পরে ওদের ব্যাচের এখনো ক্লাস শুরু হয়নি ভার্সিটিতে, তাই বাড়িতেই আছে লহরী। শেখ বাড়ির সামনেই রাস্তার পাশে কয়েকটা কৃষ্ণচূড়া গাছ আছে। সুন্দর ফুল পড়েছে এসব গাছে। ঘুরে ঘুরে লহরী কৃষ্ণচূড়া ফুল দেখছে আর মোবাইলে ছবি তুলছে। বাড়ির কাজের মেয়ে চপলা ঢিল মেরে গাছ থেকে আম পাড়ছে। রাস্তা দিয়ে বিভিন্ন যানবাহন যাচ্ছে। হঠাৎ কোথা থেকে এক মাইক্রো এসে থেমে গেল। মুহূর্তে লহরীকে টান দিয়ে উঠিয়ে নিয়ে মাইক্রো শাঁসা করে চলে গেল। চপলা দৌড়াতে দৌড়াতে বাড়ি গিয়ে বলছে, লহরীরে গুন্ডারা উঠাই লইয়া গেছে। লহরীকে গাড়িতে তুলে নিয়ে নিজেদের মুখের বাঁধন খুলে ফেলেছে রাকিব আর রিফাত। রাকিব লাফ দিয়ে উঠে বসেছে লহরীর পাশে আর রিফাত বসেছে সামনে ড্রাইভারের পাশে সিটে। রিফাত রাকিবকে বলছে, রাকিব ভাইয়া, কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই। ছোট ভাইয়া হবু বউয়ের পাশে গিয়ে বসে পড়েছ। দাদাকে খুঁজে পাওয়ার পর দাদা আমার সাথে লহরীকে বিয়ে দেবে। রাকিব বলছে, আরে রাধা, চুপ কর। ওই মেয়ে শুধু আমার। জীবনে কোনো মেয়ে আমার এত ভালো লাগেনি। এমন সুন্দরী হারিয়েছিল বলেই হয়তো মাহমুদ চৌধুরী সুসাইড করেছিল। এ যে হারবার মতো নয়। রাকিব ভাইয়া, তুমি কিন্তু একটু বেশি বকছো। তুমি ওর দিকে নজর দিও না তো। নজর কি কারণ কথা মতো চলে রে? হাজার তারাদের ভিড়ে একখানি চাঁদ উঠলে নজর তো চাঁদের দিকে যাবেই। তুমি কি শুরু করছো রাকিব ভাইয়া? চুপ কর। আমি বেআইনের সাথে কথা বলবো এখন। বেআইন আমার কেঁদেই যাচ্ছে। রাকিব লহরীকে বলছে, বেআইন এত কাঁদছেন কেন? বেআইনের কিন্তু খারাপ লাগছে আপনার কান্না দেখে। প্লিজ আর কাঁদবেন না। কি করেছি আমি আপনাদের সাথে? আপনারা আমায় তুলে এনেছেন কেন? রাকিব বলছে, এতক্ষণ যে আলোচনা হয়েছে সেটা শুনেও বুঝতে পারেননি। না বুঝলে আবার বুঝিয়ে দিচ্ছি। আপনাকে আমার দাদা ধরে নিয়ে যেতে বলেছে। প্রথমত, আপনাকে জিম্মি করে আমরা দাদিকে উদ্ধার করব। দ্বিতীয়, দাদার নাদব করে রাখবে আপনাকে। খুব শীঘ্রই আমি বিয়ে করতে যাচ্ছি আপনাকে। না বেআইন, দাদা আপনাকে আটকে রেখেছে। দাদিকে উদ্ধার করবে, এরপর আপনাকে আমার সাথে বিয়ে দেবে। না, আমি বিয়ে করব সুন্দরী বেআইনকে। ঠিক আছে, আমি শুধু আপনাদের দুজনকে না, দুই নাতি আর দাদা তিনজনকে বিয়ে করব। এবার থামুন প্লিজ। এত রাগ দেখাচ্ছেন কেন বেআইন? বেআইয়ের সাথে একটু মিষ্টি করে কথা বলুন না। আমি মিষ্টি করে কথা বলতে পারি না। জানেন, আমার দাদা আপনাদের কাছে থেকে দ্বিতীয় ভুল প্রতিশোধ নিতে চায়। আপনার বোন সূচনাকে ছেড়ে দেওয়ার পর থেকেই বিকল্প একজনকে ধরে আনার প্ল্যান ছিল। অনেকের বৌভাতে দাদা আপনাকে দেখেছিল। আপনাকে দেখার পরে দাদা প্ল্যান ছিল আমার আর সুলতান তানির বিয়ের পরে রিফাতের জন্য আপনাকে ধরে আনবে। কিন্তু আপনার চাচাতো ভাই দাদিকে নিয়ে গিয়ে আমার কপাল খুলে দিয়েছে। আমরাও তাড়াহুড়ো করে আপনাকে উঠে নিয়ে যেতে বাধ্য হলাম। এখন আমি আপনাকে বিয়ে করতে চাই আর দাদিকে মুক্ত তো। লহরীর বাবা সবুজ শেখ কলেজে ছিলেন। বাড়ি থেকে ফোন পেয়ে মেয়ে জামাই অনেককে কল দিয়েছেন। অনেককে জানিয়েছেন তার মেয়ে চুরি হওয়ার কথা। কে মেয়ে চুরি করেছে সেটা এখনো জানেন না সবুজ শেখ। অনেক সন্দেহ করছে তার নানা লতিফ চৌধুরী চুরি করেছে তার শালীর লহরীকে। অনেকের আজ কলেজের ক্লাস ছিল না। তাদের কলেজ থেকে পার্শ্ববর্তী বিভাগে রিসোর্টে ঘুরতে যাওয়া হয়েছে আজ। অনেকেও আসে পার্শ্ববর্তী বিভাগের রিসোর্টেই। সেখান থেকেই নানা লতিফ চৌধুরীকে ফোন দিয়ে অনেক জানতে চেয়েছে লহরীকে তুলে নিয়েছে কিনা। লতিফ চৌধুরী জানিয়েছে সে ঠিক উঠিয়ে নিয়েছে লহরীকে। অনেক তো আছে দূরে রিসোর্টে, তাই সে বড় ভাই অর্ণবকে ফোন দিয়েছে। অনেকের ফোন রিসিভ করে অর্ণব বলছে, হ্যালো হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, কিছু বলবি? ভাইয়া, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার শালিকে নানা ধরে নিয়ে গেছে। কি বলছিস? তোর শালিকে নানা ধরে নিয়ে গেছে মানে? হ্যাঁ ভাইয়া, লহরীকে ধরে নিয়ে গেছে নানা। আমি তো। কখন হয়েছে ঘটনা? ঘন্টাখানেক আগেই। আমি তো দূরে চলে এসেছি, তুমি একটু নানার কাছে যাও ভাইয়া। লহরী নিশ্চয়ই খুব কাঁদছে। আমি এখনই রওনা করছি নানা বাড়ির উদ্দেশ্যে। তুই কোনো চিন্তা করিস না, আমি নিয়ে আসবো লহরীকে।
ঠিক আছে, নানা বাড়ি গিয়ে দেখো। নানা মনে হয় এবার অত সহজে ছেড়ে দিতে চাইবে না, কারণ নানিকে নির্ঝর ভাই নিয়ে গেছে। আমি গিয়ে দেখছি। ভাইয়া, আরেকটা কথা জানলাম আমার শ্বশুরের কাছ থেকে, নানা বাড়ি থেকে নাকি নির্ঝর ভাইয়ের বিরুদ্ধে ডাকাতি এবং অপহরণ মামলার দেওয়া হয়েছে। তুই চিন্তা করিস না, আমি সব ব্যাপার নিয়ে কথা বলে আসবো। লহরীকে চৌধুরী বাড়িতে আনার পরে বাড়ির প্রায় সবাই চলে এসেছে লহরীর কাছে। সবাই জানতে চায় নূরজাহান চৌধুরী কোথায় আছে, কেমন আছে সে সম্পর্কে। লহরী তো কিছুই জানে না, কারণ নির্ঝর কাউকে বলেনি যে সে কোথায় নূরজাহান চৌধুরীকে রেখেছে। সুলতানা তানিকে কিন্তু আনা হয়নি লহরীর সামনে। সুলতানা তানিকে রাখা হয়েছে তার রুমেই। চৌধুরী বাড়িতে গাড়ির শব্দ শোনা যাচ্ছে। সরকারি গাড়ি নিয়ে অর্ণব চলে এসেছে নানা বাড়িতে। অর্ণব এসে নানা বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করতেই এক ঝড় বয়ে গেল এখানে। অর্ণবকে দেখে লহরী দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। এতক্ষণে পরে বেচারি একজন পরিচিত মানুষ পেয়ে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি। এতগুলো মানুষের মধ্যে লজ্জা শরমের মাথা খেয়ে আপন ভেবে জড়িয়ে ধরেছে অর্ণবকে। অর্ণবের মাথাও যদিও লহরীকে এ বাড়ি থেকে ছাড়িয়ে নেওয়ার চিন্তা, তারপরও বেচারা ব্যথায় খুশি। যেখানে হাত ধরতে পারেনি এখনো, সেখানে পুরো আলিঙ্গন পেয়ে বসে আছে। এ যেন মেঘনা চাইতে বৃষ্টি। যাই হোক, অর্ণব ও লহরীকে সান্ত্বনা দেওয়ার জন্য এক হাতে জড়িয়ে ধরছে। অর্ণবের নানা বাড়ির সবাই ঘটনা বোঝার চেষ্টা করছে, কারণ অর্ণব কখনো নারী ইস্যুতে জড়ায়নি। কিন্তু কোনো কিছু না থাকলেও তো একটা মেয়ে এভাবে অর্ণবকে জড়িয়ে ধরার কথা নয়। অর্ণবের মামাতো বোন চাঁদোয়া আবার লহরী এবং অর্ণবের জড়িয়ে থাকার ছবি তুলে ফেলেছে। চাঁদোয়ার কাণ্ড থেকে অর্ণব তাড়াতাড়ি লহরীকে সরিয়ে দিয়েছে এবং ইশারায় সবাই বসতে বলেছে। অর্ণব নানাকে বলছে, নানা, তুমি এটা কি করেছো? কি করেছিস? তুমি আমার গার্লফ্রেন্ডকে ধরে এনেছো কেন? তোর গার্লফ্রেন্ড মানে যে মেয়েকে ধরে আনি সে মেয়ে তোদের দুই ভাইয়ের গার্লফ্রেন্ড হয়ে যায়? আরে নানা, আমরা দু ভাই দু মেয়েকে পছন্দ করেছি, আর তুমিও গিয়ে সেই দুজনকেই ধরে এনেছো। আমার তো মনে হচ্ছে তোরা আমার নাতি না হলে আমার নূরকেও এসে তোদের গার্লফ্রেন্ড বানিয়ে ফেলতি। এ মেয়ে যে তোর গার্লফ্রেন্ড, তার প্রমাণ কি? এই যে এত মানুষের মধ্যে পাগলের মতো এসে আমায় জড়িয়ে ধরেছে, এটাই তো প্রমাণ। ছোট ভাইয়ের শালির সাথে কেউ প্রেম করে? নানা জীবনে অনেক কিছু করেছে অর্ণবদের জন্য, তাই নানার সাথে ঝামেলায় যেতে চায় না অর্ণব। অর্ণব ভাবছে নানাকে তার দুর্বল জায়গায় আঘাত করেই বসে আনতে হবে। তাই একটু বুদ্ধি করে অর্ণব নানাকে বলছে, আমি তো ইচ্ছে করে প্রেম করিনি, তুমি প্রেম করিয়ে দিয়েছো নানা। মানে? আমি প্রেম করিয়ে দিয়েছি মানে? অনেকের বৌভাতে তুমি বলেছো যে আমার চেহারা তোমার যমজ ভাই মাহমুদ চৌধুরীর মতো, আর লহরীর চেহারা মাহমুদ চৌধুরীর সে চুরি যাওয়া প্রেমিকা ও নববধূর মতো। এই ঘটনা শোনার পর থেকেই আমরা প্রেমে পড়ে গেছি। সেদিন থেকে প্রেম করছি আমরা। তুই আমার কথায় প্রেম করেছিস? আমি খুব খুশি, খুব খুশি আমি। তুই আমার যমজ ভাইয়ের প্রেমকে নতুন করে ফিরিয়ে এনেছিস অর্ণব, তোর গার্লফ্রেন্ড। এবার রাকিব দাদাকে থামিয়ে দিয়ে বলছে, অর্ণব তোমাকে বোকা বানাচ্ছে দাদা। তোমাকে বোকা বানিয়ে অর্ণব মেয়ে নিয়ে চলে যাবে। অর্ণব বলছে, আমি সত্যি বলছি, নানার কথা শোনার পর থেকে আমরা প্রেম করছি। লতিফ চৌধুরী বলছেন, এই গল্পের কয়েকদিনের মধ্যে মানুষের প্রেম হয়? অর্ণব বলছে, আমাদের এই ডিজিটাল যুগে হয় নানা, তোমাদের যুগে হতো না। তাছাড়া তুমি তো প্রেমের বীজ বপন করে দিয়েছো। রাকিব লতিফ চৌধুরীকে বোঝাচ্ছে। অর্ণব লহরীকে নিয়ে যাওয়ার জন্য মিথ্যা বলেছে। অর্ণব রাকিবকে বলছে, তুই যা, গিয়ে তোর বউয়ের চিন্তা কর। আমার গার্লফ্রেন্ড আমি নিয়ে গেলে তোর সমস্যা কি? রাকিব বলছে, কারণ এ মেয়েকে আমরা ধরে এনেছি, ফিরিয়ে দেওয়ার জন্য আনিনি। অর্ণব নানাকে বলছে, আমার গার্লফ্রেন্ড ফিরিয়ে দাও, আর নির্ঝরের বিরুদ্ধে তুমি যে মামলা করেছো সেটা তুলে ফেলো। কারণ নির্ঝরের করা মামলা উপরে উঠছে না তোমার পুলিশ ছেলের ক্ষমতার কারণে। ওর মামলা যেখানে উঠছে না, তুমি কাপুরুষের মতো সেখানে মামলা দিয়ে বসে আছো কেন? কি তুই আমাকে কাপুরুষ বলছিস? অবশ্যই তুমি কাপুরুষ। নির্ঝর একা লড়ে যাচ্ছে, ওর বাপ চাচা ভাই বোন কেউ আসছে না তোমার সাথে লড়াই করতে, আর তুমি 14 গোষ্ঠী নিয়ে নির্ঝরের সাথে লড়ে যাচ্ছ। আসলেই তো। শোনো নানা ভাই, তোমাদের বউ নিয়েছে নির্ঝরের দাদা, শাস্তি পাবে নির্ঝরের দাদা। তুমি
নির্ঝরকে কেন শাস্তি দিচ্ছ? একজনের অপরাধের শাস্তি আরেকজনকে দেয়া যায় না। নির্ঝরের বউ এনে তুমি অপরাধ করেছো নানা ভাই, তার উপর মামলা দিয়ে ছেলেটাকে ঘরছাড়া করেছো তুমি। নির্ঝরের নামে করা সব মামলা তুলে তারপর বাঘের মতো যুদ্ধ করো ওর সাথে, কিন্তু এভাবে কাপুরুষের মতো লড়াই করো না তো। তুই কি বলতে চাইছিস? আমি দুটো কথা বলতে চাই। প্রথমত, লহরীকে আমার সাথে দিয়ে দিবা। দ্বিতীয়ত, নির্ঝরের বিরুদ্ধে করা সকল মামলা তুলে ফেলবা। আর যদি আমরা এসব না করি? তোদের ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে দেব। বিনা কারণে এত বড় অন্যায় আমি সহ্য করব না। অন্যের বউ তোর জন্যই কয়ে এনেছে, ছেড়ে দে ওকে। এত সহজেই নয়, ছেড়ে দেওয়ার জন্য ধরে আনিনি। তাহলে আমিও তোদেরকে ছাড়বো না। রাকিব হচ্ছে ব্যবসায়ী। চৌধুরী সাহেব নিজেও এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন। এই ব্যবসা পুরোপুরি কাস্টমসের সাথে সম্পর্কিত। আর রাকিবের ব্যবসা প্রচুর ভ্যাট আসে। এই কাস্টম অ্যান্ড ভ্যাটের সহকারী কমিশনার হচ্ছে অর্ণব। লতিফ চৌধুরী এবং রাকিব দুজনেই ব্যবসায় হচ্ছে অর্ণবের প্রফেশনালের সাথে জড়িত। লতিফ চৌধুরী অর্ণবকে ভয় পাচ্ছে, কিন্তু রাকিব ভয় পাচ্ছে না। রাকিবের চিন্তা হচ্ছে আগে লহরীকে রেখে দেই, তারপরে যা হওয়ার হবে। অর্ণব যদিও সরকারি পাওয়ার কখনো পরিবারের মধ্যে দেখায়নি, তারপরেও লহরীর ইস্যু বলে কথা। অর্ণব আর রাকিবের বয়সেও প্রায় সমবয়সী। রাকিব বাপের ক্ষমতা ছাড়া নিজের ক্ষমতায় কখনো কোনো কিছুতে অর্ণবের সাথে পেরে ওঠেনি। যাই হোক, এতক্ষণ পরে রিফাত কথা বলছে। রিফাত দাদা লতিফ চৌধুরীকে বলছে, অর্ণব ভাইয়া তো কোনোদিনও কোনো মেয়ের ঘটিত বিষয় জড়ায়নি দাদা। আমি বিশ্বাস করি অর্ণব ভাইয়া সত্যি বলেছেন। ভাইয়া যেহেতু লোহরের সাথে প্রেম করছে, তুমি ভাইয়ার গার্লফ্রেন্ডকে তাকে দিয়ে দাও। লতিফ চৌধুরী বলছেন, এ মেয়েকে ছেড়ে দিলে আমি তো আমার নূরকে ফিরে পাবো না। অর্ণব বলছে, অন্যের বউ ফিরিয়ে দাও, সে তোমার বউ দিয়ে দিবে। কখনোই না, আমি আমার যমজ ভাইকে কথা দিয়েছি। তাহলে তুমি আপাতত আমার হবু বউ ফিরিয়ে দাও নানা। আমার সাথে তুমি শত্রুতা শুরু করে দিও না, ফলাফল খুব বেশি ভালো হবে না কিন্তু। ওকে ফিরিয়ে দিলে আমি আমার নূরকে আনতে পারবো না রে। এই মেয়েকে বন্দি রেখেই আমার বউ ফিরিয়ে আনবো। তোমার আর নির্ঝরের মধ্যে বউ নিয়ে যুদ্ধ চলছে, এর মধ্যে আমার জীবনটা নষ্ট করছো কেন? আমার হবু বউ নিয়ে টানাটানি করছো কেন? আমার গার্লফ্রেন্ড আমায় ফিরিয়ে দাও, নয়তো আগুন জ্বালিয়ে দেবো আজ তোমার বাড়িতে। এত রাগ দেখাচ্ছিস কেন তুই? নানির জন্য একটুও খারাপ লাগছে না তোর? খালি লাহোরির জন্যই খারাপ লাগছে? লাহোরিকে আজ আমি ছেড়ে দিতে পারি, তবে তোকে একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আমার নূরকে ফিরিয়ে এনে দিতে হবে তোর। ঠিক আছে, আমি নানিকে ফিরিয়ে এনে দেব, তুমি আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দাও নানা। সত্যি তোর নানিকে তুই ফিরিয়ে আনতে পারবি? পারবো, তবে শুধু লহরীকে ছেড়ে দিলে হবে না। নির্ঝরের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলাও তোমার তুলে ফেলতে হবে। আমি তো মিথ্যা মামলা দেইনি। নিঝর তো সত্যি আমার বউ অপহরণ করেছে, বউ নেওয়ার মতো ডাকাতি করেছে নিঝর। তুমি আগে ওর যুবতী বউ অপহরণ করেছো, ওর মামলা উঠতে দিচ্ছ না কেন তুমি? হয় ওর মামলা উঠতে দাও, তাহলে দুজনেই মামলা নিয়ে দুজনকে ফেস করবে। না হয় তোমার মামলা তুলে ফেলো, তাহলে দুজনেই মামলা ছাড়া দুজনকে ফেস করবে। তুমি বউ চুরি করে ওপেনে ঘুরে বেড়াচ্ছ, আর নির্ঝর কেন গোপনে লুকিয়ে থাকবে? মামলা তুলে নির্ঝরকেও তোমার মতো ওপেনে থাকতে দাও। যদি এভাবে সমানে সমানে থাকতে পারো, তবেই তোমার বউ এনে রেখে দিব। ঠিক আছে, আমি মামলা তুলে ফেলবো। আর তোর গার্লফ্রেন্ডকে নিয়ে যা। আজ নূর বাসায় থাকলে আমার মন ভালো থাকতো, সেক্ষেত্রে আজ আমি নিজেই তোদের বিয়ে দিয়ে দিতাম। তবে তুই ওকে তাড়াতাড়ি বিয়ে করে ফেলিস। ওরা কিন্তু মিথ্যুকের বংশধর, পরে তোর সাথে বেইমানি করবে। মিথ্যকের বংশ কেন বলছো নানা? শুনতে খারাপ লাগছে। ঠিক আছে, বিয়ে করে নিব, তবে এই যুদ্ধ শেষ হলে তারপর বিয়ে করতে হবে। দাদা, আমি এটা সহ্য করব না। এই মেয়েকে আজ আমি যেতে দেব না। আমি নিজেই ওকে তুলে এনেছিলাম। লতিফ চৌধুরী রাকিবকে বলছে, বেয়াদব, তোর জন্য বউ এনে রেখেছি, তুই অন্যের বউয়ের দিকে নজর দিছিস কেন? অর্ণবের গার্লফ্রেন্ড না হলে লাহোরিকে আমি রিফাতের সাথে বিয়ে দিতাম। তোর সাথে তো এখানে কোনো হিসাবই নেই, তুই ঝামেলা করছিস কেন? তুই ওকে তুলে এনেছিলি কেন? তোর হাত আমি কেটে দেব বদমাইশ। কাজটা তোমরা ভালো করনি, আমি এর শেষ দেখে নেব।
রাকিব চলে গেছে। অর্ণব লহরি হাত ধরে নিয়ে চলে এসেছে। কাস্টমের সরকারি গাড়ি নিয়ে এসেছিল অর্ণব। অর্ণবের সরকারি সিপাহী ড্রাইভারও ছিল গাড়িতে। গাড়িতে উঠে অনেককে ফোন দিয়েছে অর্ণব। লহরিকে নিয়ে আসার কথা জানিয়ে ফোন কেটে দিয়েছে অর্ণব। একটু পরে অনেক অর্ণবকে কল দিয়েছে। লহরির সাথে কথা বলতে চায় অনেক। অর্ণব ফোন লহরিকে দিয়েছে। লহরি ফোন কানে দিতেই অনেক বলছে, শুনি টুনি কি হ্যাঁ, মুরব্বি হতে চাচ্ছ নাকি? কতদিন ধরে চলছে আমার ভাইয়ের সাথে এই প্রেম লীলা? লহরি বলছে, আসলে আমাকে ছাড়িয়ে আনার জন্য অর্ণব ভাইয়া মিথ্যা বলছে। সেটা না হয় মানলাম, কিন্তু নায়ককে যে আপনি হাঁক দিলেন এটাও মিথ্যা নাকি? লহরি আবার কি বলবে, কি একটা ভুল করে ফেলেছে সে। এবার লহরি শুধু অনেককে বলছে, আসলে সে বাড়িতে। আর বোঝাতে হবে না আমাকে। জানো, বউ ভাতের দিন সূচনাকে আমি বলেছিলাম যে তোমাদের বাড়ির মেয়েরা আবার নতুন জামাইকে নিয়ে যেতে পারে। এখন তো দেখছি জামাইয়ের বড় ভাইকেই নিয়ে বসে আছে। যা দুষ্টু মেয়ে কোথাকার। লহরি ফোন কেটে দিয়েছে। অর্ণব কিন্তু খুশিতেই আছে। এর মধ্যেই অর্ণবের ফোনে মামাতো বোন চাঁদোয়ার ছবি পাঠিয়েছে, সেই জড়িয়ে ধরা ছবি। অর্ণব ছবিগুলোকে লহরিকে দেখিয়েছে। লহরির মনে বড়ই অশান্তি। মানুষ কত কিছু করে বেড়ায়, অথচ ধরা পড়ে না। আর বেচারি কেন যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না, কেন যে বিআইকে গিয়ে ওভাবে জড়িয়ে ধরলো। একবার ছোট করে একটু জড়িয়ে ধরতেই বেচারির ছবি ভাইরাল হয়ে গেল। লহরি কি ইচ্ছা করে জড়িয়ে ধরছে নাকি? সে বাড়িতে তো লহরি আর কোনো আপন মানুষ ছিল না। আপন ভেবে বিআইকে জড়িয়ে ধরেছিল। লহরির ব্যাপারটা কেন কেউ বুঝতে চাইছে না। লহরিকে কেন সবাই এখন ভুল বুঝছে। এর মধ্যে লহরির মা ফোন দিয়েছে অর্ণবকে। অর্ণব লহরির মাকে কনফার্ম করেছে যে লহরি তার সাথে আছে এবং সে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। লহরির মা অর্ণবকে ধন্যবাদ দিয়ে লহরির সাথে কথা বলতে চেয়েছে। অর্ণব ফোন লহরির হাতে দিয়েছে। লহরি হ্যালো বলতেই মা বলতে শুরু করেছে, সূচনা কিছু ছবি পাঠিয়েছে তোর আর অর্ণবের। সে বাড়ি থেকে তোদের প্রেমের খবরও নাকি অনেককে জানানো হয়েছে। সূচনা আমাকে ফোনে সব কিছু বলল। তোর কি জ্ঞান বুদ্ধি কিছু নেই? এই রণক্ষেত্রে কেউ সম্পর্কে জড়ায়, তোর বাপ চাচা তোকে জবাই করবে। গাড়িতে অর্ণবের সরকারি ড্রাইভার এবং সিপাহি থাকায় লহরি সব ঘটনা ঠিকভাবে এক্সপ্লেন করতেও পারছে না। পাশে যদি ড্রাইভার সিপাহি আবার জড়িয়ে ধরার ঘটনা জেনে যায়, তাহলে তো এদের সামনেও লহরি পেস্টিজ চলে যাবে। আর এমনভাবে লহরি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছিল অর্ণবকে যে এখন ভাবতে নিজের কাছেই লহরি লজ্জা লাগছে। লহরি ফোন দিয়ে দিয়েছে অর্ণবকে। এর মধ্যেই অর্ণবের মায়ের নম্বর থেকে ফোন এসেছে। অর্ণব ফোন রিসিভ করতেই তার মা বলে উঠেছে, মরার জন্য আর কোনো জায়গা পাসনি? এমন দা কুমড়ো সম্পর্ক যাদের সাথে তাদের ফ্যামিলিতেই কেউ প্রেম করে। এমনিতে ওরা আমার মাকে নিয়ে আটকে রেখেছে, তোর এখন প্রেম করার সময় হলো? অর্ণব মাকে বলছে, মা, আমি বাসায় এসে এই ব্যাপারে তোমাকে সব বুঝিয়ে বলবো। আমাকে আর বোঝাতে হবে না, তুই গিয়ে প্রেম কর। তোর নানির জন্য একটু মায়া হলো না তোর? কিভাবে প্রেম হয় ওদের সাথে? লহরি সবাই বুঝতে পেরেছে যে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। লহরির এখন আর কিছুই ভালো লাগছে না। লহরি আর থাকতেও চায় না এখন অর্ণবের সাথে। লহরি চিৎকার দিয়ে বলছে, থামান থামান, গাড়ি থামান। অর্ণব বলছে, কেন? আমি যাবো না আপনার সাথে। কেন যাবেন না? কোনো কিছু না করি বদনাম হয়ে গেছে আপনার সাথে। আর এভাবে একসাথে গাড়িতে গেলে না জানি কত বদনাম হয়ে যায়। বদনাম হয়ে ভালোই হয়েছে। এখন আর আমাকে মুখ খুলে পছন্দের কথা বলতে হবে না। আর এখন আমার সাথে গাড়িতে যাবেন আপনি। আপনাকে বাসায় পৌঁছে দিয়ে চলে আসবো আমি। 3-4 ঘন্টার পথ আপনার সাথে আমি যাব না, প্রয়োজনে বাসে করে যাব। আপনার সাথে তো ফোনও নেই। এদিকে সন্ধ্যা হয়ে যাবে, বাসে যাওয়া লাগবে না আপনার। আমাকে নামিয়ে দিন বলছি। পথে একটা বিপদ হয়ে যাবে। আপনি প্লিজ গাড়ি থামাতে বলুন আর আমায় কিছু টাকা ধার দিন, আমি বাসে করে চলে যাব। প্লিজ নামিয়ে দিন আমায়। অর্ণব লহরিকে নামিয়ে দিয়েছে। অর্ণব নিজেও নেমেছে গাড়ি থেকে। লহরি একটা রিক্সা ডেকেছে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। অর্ণব লহরির পাশে দাঁড়িয়ে দেখছে সবকিছু। লহরি রিক্সাওয়ালাকে ডেকে বলছে, মামা যাবেন? জামু, কই যাইবেন মা? আপনি কোথায় যাবেন মামা? লহরি এমন প্রশ্নে রিক্সাওয়ালা তো পুরাই অবাক। লহরির পাশে দাঁড়ানো অর্ণব অবাক। অর্ণব একটানে লহরির হাত ধরে বলছে, রিক্সাওয়ালা মামা কোথায় যাবে সেটা জানার দরকার নেই আপনার। আসুন,
গাড়িতে আসুন। মাথা পুরোটাই গেছে আপনার। একদিকে উঠিয়ে নিয়ে আসা ধাক্কা, অন্যদিকে হঠাৎ প্রেমের বদনামের ধাক্কায় বেখেয়ালি লহরী আরো বেখেয়ালি হয়ে গেছে। লহরী ভাবছে সূচনা আপু প্রেম করে বিয়ে করে ফেললো, তেমন কোনো বদনাম হলো না। আর আজকে আমি একটা হাঁক দিয়েছি বলে সূচনা আপুও সবাইকে বলে দিল আজ বাড়ি ফিরলে আমার কি অবস্থা হবে। যাও একটু লুকে প্রেম করার শখ ছিল, সব আজ শেষ হয়ে গেল। বিয়েকে তো লহরী ভালোই লেগেছিল, মনে মনে বিয়ের প্রেমে হাবুডুবু খেয়েও ফেলেছিল লহরী, কিন্তু প্রেম মনে হয় লহরীর কপালে নেই। কপালকে লহরীর এখন বলতে ইচ্ছা করে, যা পাজি, তোর জন্যই তো আমার প্রেম করার শখের 12টা বাজলো। অর্ণবের মনও আজ অনেক কিছু বলতে চাইছে, কিন্তু সরকারি সিপাহী আর ড্রাইভার নিয়ে আসায় অর্ণব কিছু বলতে পারছে না। অর্ণব তার মোবাইলের মেসেজ অপশনে কিছু একটা টাইপ করে লহরীকে দেখাচ্ছে। লহরী মোবাইল হাতে নিয়ে দেখলো সেখানে লেখা, শুধু পাবলিকলি হাঁক দিতে জানলেই হবে না, অর্ণবকে প্রাইভেটলি হাঁক দিতেও শিখতে হবে আপনাকে। মাঝে মাঝে প্রাইভেটলি হাঁক দিয়ে দিয়েন ম্যাডাম ভোলা ফেলা। লহরী এখন কি বলবে, কিছু বলতে না পারলেও লহরী বেশ লজ্জা পেয়েছে। অর্ণব হাসছে লহরীকে লজ্জা পেতে দেখে। কিছু দূর গাড়ি যাওয়ার পরে অর্ণব ড্রাইভারকে বলে গাড়ি থামিয়েছে রাস্তার পাশের একটা বিলের ধারে। অর্ণব লহরীকে বলছে, নামুন। লহরী বলছে, এখানে কেন নামবো? এই গোধূলি বেলায় আপনাকে ভালোবাসার কথা বলবো আমার জীবনের কথা। পশ্চিম আকাশে সূর্য ডুবে করছে, গোধূলির রঙে রঙিন হয়েছে পৃথিবী। এ রং হয়তো ক্ষণিকের, খানিক বাদে আধারে ঢেকে যাবে গোধূলির এ রং। কিন্তু আজ রং লেগেছে অর্ণবের মনে, এ রং হয়তো থেকে যাবে। এই পরন্ত বেলা রাস্তার পাশে বিলের ধারে বসে আসে অর্ণব ও লহরী। আজ লহরী আগে কথা শুরু করেছে, আমি কিন্তু আপনাকে ভালোবাসি না। আমাকে ওভাবে কিডন্যাপ করে আনাই আজ আপনার নানা বাড়িতে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু যখন আপনাকে দেখলাম তখন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। সাহায্যের আশায় আপনাকে জড়িয়ে ধরেছিলাম। এটাকে মোটেও ভালোবাসা ভাববেন না। আপনি একটু সাজিয়ে মিথ্যাও বলতে পারেন না। যদি ভালোই না বাসেন তবে ভালোবাসার বিষয়টা আপনার মাথায় এলো কেন? আপনি কি বলতে চান? আমি শুনতে চাই। কি? আপনার স্বীকারোক্তি। কিসের স্বীকারোক্তি? আমায় যে ভালোবাসেন সেই স্বীকারোক্তি। আমি কাউকে ভালোবাসি না। আপনি আমায় ভালোবাসেন। কে বলেছে? আপনার মন বলেছে আপনি আমায় ভালোবাসেন। আপনার চোখ আর চোখের ভাষাও আমায় বলে দিয়েছে। আমি এসব বুঝি না। আপনাকে বুঝতে হবে, আর আজ আপনাকে বলতে হবে যে আপনি আমায় ভালোবাসেন। দেখুন, এমন যুদ্ধ যেখানে চলছে সেখানে ভালোবাসায় জড়িয়ে যাও পাপ। মনকে কিভাবে বুঝিয়ে রাখবো? এ মন যে বড়ই অবাধ্য। আচ্ছা, আপনার অবাধ্য মনের এতদিন কোনো পাত্রী পছন্দ হয়নি কেন? আমি সুন্দরী বলেই হয়তো আমাকে এখন আপনার ভালো লেগেছে, কিন্তু কিছুদিন পরে যখন আমার চেহারা নষ্ট হয়ে যাবে তখন আপনার এই অবাধ্য মনেরও পরিবর্তন হয়ে যাবে। আপনি অপূর্ব সুন্দরী, কিন্তু আপনার সৌন্দর্য দেখে আমি প্রেমে পড়িনি। আপনার বেখেয়ালি ভোলাভালা শিশু সুলভ বৈশিষ্ট্য আমায় মুগ্ধ করেছে। আপনার চঞ্চলা স্বভাব আমায় আপনার কাছে টানছে। সুন্দরী বলেই সবাই আমায় পছন্দ করে। সবাই করতে পারে, তবে আমি সৌন্দর্য দেখে পছন্দ করিনি। যদি সুন্দরী দেখে মুগ্ধ হতাম তবে আরও আগেই কাউকে পছন্দ করে বিয়ে করে ফেলতাম। কারণ বিসিএস দিয়ে প্রথমে শিক্ষা ক্যাডারে জয়েন করেছিলাম। পোস্টিং হয়েছিল সরকারি মহিলা কলেজে। সে মহিলা কলেজে অনেক আনম্যারিড সুন্দরী মহিলাদের দেখেছি, কই কারো প্রেমে তো পড়িনি। ও আচ্ছা। আপনি যে এই অর্ণবকে ভালোবাসেন এটা আজ আপনার স্বীকার করতে হবে। যদি স্বীকার না করি? তাহলে আপনার জন্য এত দায়িত্ব আমি কেন নেব? সোজা আপনাকে ফিরিয়ে দিয়ে আসবো আমার নানা বাড়ি। আপনি পারবেন না। সেটা না পারি, তবে আপনাকে আর জোর করে বিয়ে করে ফেলতে পারবো। এটা কিন্তু এই অর্ণব ঠিকই পারবে। ভালোই ভালোই বলে দিন যে আমায় ভালোবাসেন। আপনার মতো বুড়ো বয়সে কেউ প্রেম করে? এত ভালোবাসাবাসির কি দরকার আপনার বুড়ো বয়সে? প্রেম এলো 32 বছর বয়সে, আমার কি দোষ বলুন তো? আসলে মেয়ে মানুষকে আমার কখনো বিশ্বাস হতো না, খুব স্বার্থপর মনে হতো নারীদেরকে, তাই অল্প বয়সে প্রেমও হয়নি। মেয়েদেরকে এমন স্বার্থপর মনে করার কারণ কি? কারণ হচ্ছে আমার ফুপার সাথে বের হয়ে চলে গিয়েছিল। ফুপা ব্যবসায়ী ছিল, কিন্তু ফ্যামিলি ভালো ছিল না। বাবা চাচা কোনোভাবেই ফুপুকে মেনে নিচ্ছিল না। আমার মা
আস্তে আস্তে বাবাকে ফুপুর ব্যাপারে নরম করে ফেলে। মায়ের চেষ্টায় ফুপুকে একসময় বাবা চাচা মেনে নেয়। আমার দাদা আলাদা করে 3 ছেলে মেয়েকে বাড়ি করার জন্য জমি দিয়ে যায়। চাচা এবং ফুপা দুজনেই ব্যবসা করে অনেক বড়লোক হয়ে যায়। আমার বাবা থাকেন এদের মধ্যে গরিব। চাকরি থেকে লোন, জিপিএফের টাকা, ডিপিএস ভাঙানো টাকা এবং মায়ের ভারী সোনা গয়না বিক্রি করে আমার সমাজসেবা অফিসার বাবা আমাদের দোতলা বাড়িটা করেন। বাড়িটা করার সময় আমি ক্লাস 9-এ পড়ি। আমার এসএসসি পরীক্ষার পরেই বাবার মৃত্যু হয়। কিন্তু আজব ব্যাপার হচ্ছে, বাবার মৃত্যুর পরে চাচা, ফুপা এবং ফুপু আমাদের বাড়িটা দখল করতে চেয়েছিল। কতটা স্বার্থপর হলে মানুষ এমন হতে পারে? যে ফুপুকে আমার মায়ের চেষ্টায় মেনে নেওয়া হয়েছিল, সে ফুপু কিভাবে আমার মাকে 2 ছেলেসহ বাড়ি থেকে বের করে দিতে চাইতো? এই ফুপুকে দেখে মেয়ে মানুষের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। মেয়ে মানুষকে আমার খুব স্বার্থপর মনে হয়। তাই নাকি? হ্যাঁ, আমার নানা লতিফ চৌধুরী না থাকলে আমাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া হতো। চাচা ফুপুকে প্রথমে চিনতে পারি আমার বাবার মৃত্যুর 3 মাস পরে। বাবার মৃত্যুর পরে তখন আমার এসএসসি এর রেজাল্ট বের হয়। তখনও বাবার পেনশন এবং এককালীন টাকা আমরা পাইনি, আবার লোনের টাকাও টানতে হচ্ছিল। ওইদিকে আমাদের বাসার ভাড়াটিয়া আঙ্কেলের পোস্টিং হয়ে যায়। সে ফ্যামিলি সহ অন্য শহরে চলে যায়। ভাড়াটিয়া বাসাটা ওই মাসে আর ভাড়া হয়নি। একদিকে বাবার পেনশন হচ্ছিল না, অন্যদিকে বাসা ভাড়াও পাচ্ছিলাম না। কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হতে এবং বই কিনতে আমার প্রায় 2500 টাকার দরকার ছিল। মা কখনো নানা বাড়িতে টাকা চাইতে যেত না, তাই বাধ্য হয়ে চাচার কাছে 2500 টাকা ধার চেয়েছিল আমার মা। চাচা কুকুরের মতো ব্যবহার করেছিল মায়ের সাথে। বলেছিল, ক্ষমতা যখন নেই তখন এত লেখাপড়া করানোর কি দরকার? স্বামীর মতো অফিসার বানাতে চাও নাকি? অফিসার হয়ে কি রেখে গেছে তোমার স্বামী? এর চেয়ে ভালো ছেলেকে কাজে দিয়ে দাও। তোমার ছেলে কাজ করুক আমার এজেন্সিতে। তখন আমার চাচার 3টা বাড়ি। হাই স্কুল লাইফে আমি ছিলাম জেলা স্কুলের সেরা ছাত্র। ক্ষণিকের অভাবের সময়ে চাচা আমাকে তার এজেন্সিতে কর্মচারী বানাতে চেয়েছিল। আমার মা নিজের সোনার কানের দুল বিক্রি করে আমাকে ইন্টারমিডিয়েটে ভর্তি করায় এবং বই কিনে দেয়। আপনার মা সফল আপনাকে পড়ালেখা করিয়ে। এটা আল্লাহর রহমত। জানেন লহরী, আমার ভর্তির কিছুদিন পর থেকেই চাচা, ফুপু, ফুপার আমাদের বাড়িটা দখলের চিন্তা শুরু হয়। কয়েকদিন পরপরই মাস্তান ভাড়া করে নিয়ে আসতো আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। ওরা যখনই মাস্তান নিয়ে আসতো আমার নানা তখনই পাল্টা হুঙ্কার দিত। মাঝে মাঝে ইচ্ছে করতো ওদেরকে কুপিয়ে মেরে ফেলি। নানা আর মা আমাদের 2 ভাইকে বোঝাতো, ওরা যা বলে বলুক, কখনো মাথা গরম করে ওদের সাথে ঝামেলায় জড়াবি না, তোরা দুজন শুধু লেখাপড়া করবি। আমার নানাকে আবার চাচা, ফুপা, ফুপু খুব ভয় পেত। আমার বড় মামা পুলিশ অফিসার, কিন্তু রাকিবের মা মানে আমার বড় মামি বাবার মৃত্যুর পরে আমাদেরকে যেভাবে পছন্দ করত না, মামি আমাদের সাথে খারাপ ব্যবহার করতে চাইতো। তাই মা মামার সাথে সেভাবেও কথা বলতেন না। কোনো সময় কোনো ঝামেলার কথা মামাকে জানাতেন না আমার মা। জানেন, আমার যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা চলে তখন এক রাতে খুব বৃষ্টি হচ্ছিল। সেই পরীক্ষার মধ্যে চাচা, ফুপু, ফুপা এসেছিল মায়ের চরিত্রে বদনাম দিয়ে গুন্ডা নিয়ে আমাদের বাড়ি দখল করতে। সেদিন মনে হয়েছিল ওরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে। মা আমাদের 2 ভাইকে কোনো কথা বলতে দিত না, বলতো গুন্ডাদের সাথে কথা বলতে গিয়ে তোরা ঝামেলায় জড়িয়ে পড়বি। তখন মা আমার নানাকে ফোন দেয়। নানা সেদিন পুলিশ নিয়ে আসে। এসব ব্যাপারে মা আগে কখনো তার পুলিশ ভাইয়ের সাহায্য নেয়নি। সেদিন মায়ের চরিত্র নিয়ে বাজে কথা বলায় নানা আর সহ্য করছিল না। আমার চাচা, ফুপু আর ফুপা সেদিন সত্যিই ভয় পেয়ে যায়, কারণ নানা থানায় জিডি করেছিল। এরপরে আর কোনোদিন তারা আমাদের বাড়িতে ঝামেলা করতে আসেনি। কিন্তু পরীক্ষার সময় ঝামেলার কারণে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট এসএসসির চেয়েও খারাপ হয়। আমি মেডিকেলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে কোথাও চান্স পাই না। ভার্সিটিতে ভর্তি হই। লেখাপড়া করে আল্লাহর ইশারাতে আমি 3 বার বিসিএস অফিসার হয়েছি। আর বর্তমানের ঘটনা শুনবেন? হ্যাঁ বলুন। আমার চাচা, ফুপা দুজনই হচ্ছে C&F এজেন্ট। এদের ব্যবসা বাণিজ্য কাস্টমসের উপর নির্ভরশীল। আর আমি হচ্ছি কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, AC। আমার এক ইশারায় এদের ব্যবসা বাণিজ্যের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। নিয়তির কি নির্মম খেলা দেখেন। চাচা, ফুপা দুজনের ব্যবসায়
আজ আমার ডিপার্টমেন্টের অধীনে। আমার সাথে একটু কথা বলার জন্য তাদের পারমিশন নিয়ে ঢুকতে হয়। ঘন্টার পর ঘন্টা বসে আমার জন্য অপেক্ষাও করেন চাচা ফুপা। মজার ব্যাপার হচ্ছে আমার চাচা ফুপা দুজনেরই বিবাহযোগ্য মেয়ে আছে। দুজনেই আমার কাছে এখন তাদের মেয়ে বিয়ে দিতে চায়। ওদের বিশাল সম্পত্তি আমার নামে দিয়ে দিতে চায়। তারা আজ আসলে আমাকে কিনতে চায়, কারণ কোটি টাকা দিয়ে আমাকে ক্রয় করে আবার আমাকে ব্যবহার করে তারা আরও বেশি অর্থের মালিক হতে চাইবে। তারা হয়তো অতীত ভুলে গেছে, কিন্তু আমি তো তাদের অতীতের ব্যবহার ভুলিনি। জানেন, দুনিয়ার লীলা খেলা বড় কঠিন, নয়তো সেদিনের সেই অসহায় অর্ণবের হাতে এসে আজ ওর চাচা ফুপা আটকা পড়তো না। একজনের মেয়েকে বিয়ে করে ফেলুন। একজনের মেয়েকে বিয়ে করব, তবে চাচা ফুপুর মেয়েকে না। কার মেয়েকে বিয়ে করবেন? আপনার বাবার ছোট মেয়েকে। লহরী বেশ লজ্জা পেয়েছে। অর্ণব বেশ স্বাভাবিক, সাবলীলভাবেই অর্ণব জিজ্ঞেস করছে, বলুন পাত্র পছন্দ হয়েছে কিনা। নেকি সুরে লহরী বলছে, সেটা আমার মা বাবা বলবে। ওনাদের পছন্দের কথা ওনারা বলবে, আপনি আপনার পছন্দের কথা বলুন। আমার বাবার ছোট্ট মেয়েকে পছন্দ করে ভুল করেছেন আপনি। নিয়ম ভেঙে শত্রুর মেয়েকে পছন্দ করে বসে আছেন, আবার বিয়ের চিন্তাও করছেন। আসলে আমার বাবার মৃত্যুর পরে আত্মীয় স্বজনের দুর্ব্যবহার, চাচা ফুপুর অত্যাচার, লেখাপড়ার চাপ, জীবনে বড় হওয়ার টার্গেট, সব মিলিয়ে আমার জীবন থেকে খুশি চলে গিয়েছিল। আমি একরোখা বদমেজাজি আর রসকসহীন মানুষ হয়ে গিয়েছিলাম। আপনার এই ভোলা ভালা বেখেয়ালি স্বভাব আর চঞ্চলতা আমার জীবনে হঠাৎ খুশি এনে দিয়েছে। আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে লহরী। আপনাকে আমি বিয়ে করতে চাই। এবার বলুন আমায় কেমন লাগে আপনার। সেটা পরে বলবো, আগে অন্য কথা বলতে চাই। বলুন। প্রেমে কষ্ট পেয়ে আত্মহত্যা করেছে এমন মিথ্যে বদনাম যখন সায়রী আপুর নামে হলো, তখন থেকেই বাবা মা আমার প্রেম ভালোবাসার উপরে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। আমি আর প্রেম ভালোবাসার কথা কল্পনাও করতে পারিনি। আর সূচনা আপু তো সায়রী আপুর মৃত্যুর আগ থেকেই অনেক ভাইয়ের সাথে প্রেম করে বসে আছে। সূচনা আপুকে আর কেউ ফেরাতে পারেনি, কিন্তু আমার জন্য সব নিষিদ্ধ হয়ে গেল। আর এখন আমি কাউকে পছন্দ করতে পারবো না, আপনাকেও না। বাবা মা যাকে পছন্দ করবে তাকেই মেনে নিতে হবে। আপনার সাপোর্ট আমার দরকার, তাই আমায় পছন্দ হয়েছে কিনা সেটা আপনাকে বলতে হবেই। পরে বলবো। তাহলে আমিও আজ সারা রাত আপনাকে গাড়িতে নিয়ে এদিক সেদিক ঘুরবো, সকালের পরে নিয়ে বাসায় দিয়ে আসবো। আপনি বেশি চালাকি করছেন। ভালোবাসা পেতে হলে একটু চালা খাওয়া মন্দ না। যুদ্ধক্ষেত্রে ভালোবাসতে হয় না, ভালোবাসা দিয়ে যুদ্ধ জয় করে নিতে হয়। তাই নাকি? আমি জানি আপনি আমায় ভালোবাসেন। আমি শুধু আপনার মুখ থেকে শুনতে চাই। পরে বলবো। ধরুন এখন আপনার বিয়ে, এখনই তো কবুল বলতে হবে, পরে বললে তো হবে না। ঠিক একইভাবে আমায় পছন্দ হয়েছে কিনা সেটা এখনই বলতে হবে। মামা বাড়ির আবদার না, শ্বশুরবাড়ির আবদার। এবার বলুন আমি যা শুনতে চাই সেটা। আপনাকে একটু একটু পছন্দ হয়। লাজুকভাবে এটুকু বলেই মুচকি হেসে লহরী গাড়ির দিকে চলে যাচ্ছিল। অর্ণব হাত ধরে টেনে আবার বিলের ধারে বসিয়েছে। অর্ণব বলছে, এভাবে বললে তো হবে না, আজ ঠিকভাবে বলে যেতে হবে আমায় ভালোবাসেন কিনা। আপনি কতটা ভালোবাসেন? চাঁদ এসে যেমন রাতের আধার কেটে দেয়, আমার জীবনেও আপনি তেমনই চাঁদ হয়ে এসেছেন। অতীতের সব দুঃখ আমি ভুলে যাচ্ছি আপনাকে পেয়ে। অনেক ভালোবাসি আমি আপনাকে, আরও অনেক ভালোবাসতে চাই। সারা জীবন ভালোবাসতে চাই আপনাকে। লহরী মাথা নিচু করে চুপ হয়ে আছে। অর্ণবের কথা যেন লহরীর হৃদয়ে গিয়ে লাগছে। সবকিছু যেন আজ এলোমেলো লাগছে লহরীর। লহরী যেন হারিয়ে যাচ্ছে ভালোবাসার এক অজানা আবেশে। আজ নিজেকে নিয়ন্ত্রণ করে অর্ণবকে যে কি বলবে সেটাই ভাবছে লহরী। অর্ণব আবার বলছে, কি হলো বলুন আমায় ভালোবাসেন কিনা। যদি ভালো না বাসেন তবে জীবনে আর কখনো আপনার সামনে আসবো না। এটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে, আমি উত্তরটা জানতে চাই, হ্যাঁ অথবা না। লহরী কিছুই বলছে না। অর্ণবকে ভালো লাগে লহরীর, কিন্তু যে কোনো যে লগনে ভালোবাসা আসতে চাইছে, এখন এ লগন ঠিক আছে কিনা সেটাই ভাবছে লহরী।
এ ভালোবাসার কি পরিণত হবে সেটাও ভাবছে লহরী। এ ভালোবাসা পরিবার মেনে নেবে কিনা সে চিন্তাও হচ্ছে লহরীর। অর্ণব আবার তারা দিচ্ছে। কি হলো বলুন, ইয়েস অর নো? লহরী ভাবছে, এ অর্ণবকে যে আমি কিভাবে ফেরাই। আমারও যে ভালো লাগে এ পুরুষকে, তবে আজ আমিও কিছু বলে দিতে চাই। এসব ভেবেই কাঁপা কাঁপা গলায় লহরী বলল ইয়েস। কিন্তু ইয়েস শব্দটা বলার পরেই লহরী এক দৌড়ে গাড়ির কাছে চলে গেল। অর্ণবও চলে এসেছে লহরীর কাছে। এসেই হেসে হেসে লহরীকে বলছে, আর একটু সুন্দর করে বলা যায় না? লহরীর গলা থেকে যেন আওয়াজ বের হচ্ছে না। আজ আর কোনো কথাই যেন বলতে পারছে না লহরী। মাথা নিচু করে লাজুক স্বরে লহরী বলছে, আমি আর কিছু বলতে পারবো না এখন। কিন্তু অর্ণব বলছে, থাক, এখন আর কিছু বলতে হবে না আপনাকে। আরও কিছু শোনার জন্য আমি না হয় অপেক্ষাই করলাম, আপনি শুধু শুনবেন এখন। জি বলুন। আজ বাড়ি গিয়ে ডাহা মিথ্যা বলে দিবেন সবাইকে। বলবেন বেয়াই আমাকে ছাড়িয়ে আনার জন্য বলেছে যে আমি তার গার্লফ্রেন্ড। সে বাড়িতে কাউকে পরিচিত না পেয়ে বেয়াইকে দেখে জড়িয়ে ধরেছেন, এমনটাই বলবেন। হ্যাঁ ঠিক আছে। যুদ্ধে আমি নেমেছি। আমি যুদ্ধ করতে চাই, আপনাকে জড়াতে চাই না। কারণ যখন আমার নানিকে খুঁজে বের করে আনবো তখন নির্ঝর আমার শত্রু হবে। আপনাকে আমি ভালোবাসি এমনটা জানলে তখন নির্ঝরের ফ্যামিলি আপনার ক্ষতি করতে চাইবে। আর আমার কাজিন রাকিব এমনিতেই এখন আপনার ক্ষতি করতে চাইবে। আমি চাই না আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক। আপনি আগের মতোই স্বাধীন থাকুন। তবে আমি আমার মাকে আপনার কথা বলে রাখব। আপনার এখনই কাউকে আমার কথা কিছু বলার দরকার নেই। ঠিক আছে, কিন্তু আপনি নির্ঝর ভাইয়ের বউকে ফিরিয়ে এনে দিতে পারবেন না? ব্যাপারটা খুব কঠিন। আমার নানা তার পরিবারের 4 জন হারিয়েছিল। নানার মনে অনেক দুঃখ। আজ আমি যদি জোর করে নির্ঝরের বউ ফিরিয়ে দিতে যাই তবে আমার নানা কষ্ট পাবে। নানার শারীরিক দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তাই সরাসরি নানার কাছ থেকে এই বউ নিয়ে আসতেও আমি পারবো না। অন্তত আমি জেনে শুনে নানার শারীরিক ক্ষতি করতে পারি না। তাছাড়া নানার কাছে আমরা অনেক ঋণী। বউ ফিরিয়ে দিতে হলে নানাকে আস্তে আস্তে আমার বোঝাতে হবে। সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে। আর নির্ঝর যদি নির্ঝরে বউ নিয়ে যায় সেক্ষেত্রে নানা পরাজিত হবে। নির্ঝরকে জোরে সোরে চেষ্টা করতে হবে। কারণ নানাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করানোর আগেই নানা নির্ঝরের বউয়ের ডিভোর্স করিয়ে বিয়ে দিতে চাইবে। তারপরেও আমি চেষ্টা করব বউ অতি দ্রুত ফেরত দেওয়ার জন্য। তবে ব্যাপারটা খুব সহজ হবে না। ঠিক আছে। এখন বলুন, আপনাকে তুমি করে বলবো নাকি আপনি করেই চলবে? আমি জানি না। মারবো একটা। কোনো কিছুই জানে না। আপনার ইচ্ছে মতো ডাকুন। আমি দুটোই ডাকবো। তুমি করে বলবো আর আপনি করে বলবো। আপনি কি ডাকবেন আমায়? আমি জানি না। অর্ণব ভাবছে এটাই সুযোগ। কিছু যেহেতু জানে না তবে তাকে একটু জানিয়ে দেই। অর্ণব মুখ টিপে হেসে লহরীকে বলছে, ঠিক আছে আমি শিখিয়ে দিচ্ছি, তুমি করে বলবেন আমায়। না না, আপনি করেই বলবো আপনাকে। আপনি বললে কিন্তু আমাকে ডার্লিং জান এমন আরো অনেক কিছু বলতে হবে, আর তুমি বললে এসবের কিছুই বলতে হবে না। আপনার দাবি দেওয়া চাওয়া পাওয়া দেখছি বেড়েই চলছে। চাঁদ আজ রাতে চাঁদোয়া ঝরাচ্ছে, ফুলেরা সুবাস বিলাচ্ছে, জোনাকিরাও জ্বলছে, শনশন বায়ু বইছে, ঝিঝি পোকারাও কথা বলছে। রাত এখন প্রায় 9:30। একটি সরকারি গাড়ি এসে থেমেছে শেখ বাড়ির সামনে। গাড়িতে অর্ণবের সরকারি স্টাফ থাকায় সে গোধূলির পর থেকে দরকার ছাড়া আর তেমন কথা বলেনি অর্ণব ও লহরী। গাড়ি থেকে নেমে গেছে লহরী। সে অর্ণবকে রিকোয়েস্ট করছে বাড়ির ভিতরে আসার জন্য, কিন্তু অর্ণব গেট থেকেই ফিরে যেতে চায়। লহরী অর্ণবকে দাঁড়াতে বলে এক দৌড়ে মাকে ডেকে আনতে ভেতরে গেল। এবার লহরীর মা চলে এসেছে অর্ণবকে বাড়ির ভেতরে নিয়ে যেতে। লহরীর মা আসতেই অর্ণব সালাম দিয়ে বলছে, আন্টি আপনার লহরী আজ খুব ভয় পেয়েছে। আমার নানা বাড়িতে কাউকে পরিচিত না পেয়ে খুব কান্নাকাটিও করেছে। আমাকে দেখে সাহায্যের জন্য জড়িয়ে ধরে কেঁদেছে। আমিও নানাকে 7-5 বুঝিয়ে ওকে নিয়ে এসেছি। আজ ওর মন খারাপ হয়ে আছে। একদমই বকাঝকা করবেন না আপনার মেয়েকে। লহরীর মা অর্ণবের কথা বিশ্বাস করছে।
অর্ণবকে বাড়ির ভিতরে আসার জন্য আবারও অনুরোধ করছে লহরীর মা লায়লা বিলকিস। কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, তাছাড়া অর্ণবকে বাড়ি ফিরতে হবে, তাই অনেকের সাথে পরে আসবে বলে অর্ণব বিদায় নিয়ে চলে গেছে। বাড়ির ভিতরে যেতেই শোনা যায় নির্ঝরের মা মানে লহরীর বড় চাচি তার শাশুড়িকে বলছে, বুড়িটা অল্প বয়সে ফষ্টি নষ্টি করে আসছে, সে জের পোহাতে হচ্ছে এখন আমার ছেলেকে। লহরীকে দেখেই যেন নির্ঝরের মা নিরালা বেগম তেলে বেগুনে জ্বলে উঠেছে। প্রচন্ড রাগ নিয়ে নির্ঝরের মা লহরীকে বলছে, নির্লজ্জের মতো দাদির নাগরের ফ্যামিলির সাথে বুড়োটা বিয়ে করেছে, এখন আবার ছোটটাও গেছস তাদের সাথে। আমার শত্রুর কাছে প্রেমলীলা করতে হবে তোদের। মেজু মেয়েটা মরে গিয়ে আমায় বাঁচাইছে। এদিকে লহরীর ফুপু শাহানা শেখ লহরীকে বলছে, দুনিয়াতে আর পুরুষ চোখে পড়লো না? ওই ফ্যামিলির বেটাই ভালো লাগলো তোদের? সেটা আবার বড় বোনের ভাসুরকে? লজ্জা শরম বুঝে উঠিয়ে গেল দুনিয়া থেকে? লহরীর মা অর্ণবের বলা কথাই লহরীর ফুপুকে বলছে। লহরীর ফুপু কিছুটা বিশ্বাসও করছে, কিন্তু লহরীর চাচি এবার লহরীর মাকেও বকছে। লহরীর চাচি বলছে, তুমি তো লাই দিয়ে মেয়েকে মাথায় তুলেছ, তোমার লাই পেয়েই মেয়েগুলোর এই অবস্থা। ওদের তো আবার রক্তের দোষ। দাদি কাঁচা বয়সে একটা কাহিনী করে বয়সও ছিল, সেই ঝামেলা এখন আমার ছেলের উপর দিয়ে যাচ্ছে। লহরীর ফুপু শেখ শাহানা বড় ভাবিকে বলছে, আবার মাকে দোষ দিয়েন না তো ভাবি। দোষ যদি লহরী করে থাকে তবে লহরীকেই বকেন, আমার মাকে এর মধ্যে টানবেন না। লহরীর দাদি মমতা বেগম সারাদিন কেঁদেছে লহরীর জন্য। কিডন্যাপের ঘটনার পর থেকে কিছুই খায়নি সে। লহরীর মা শাশুড়ির মমতা বেগমের জন্য খাবার বেড়ে নিয়ে এসেছেন, প্লেটে খাবার তুলে দিচ্ছেন শাশুড়িকে। লহরীর ফুপু বলছে, একদিনে তো আর প্রেম হয় না। যদি ওই ছেলেকে পছন্দ করে থাকিস তবে ভুলে যাস, আমাদের সাথে শত্রুতা তো আছেই, তারপর তোর বড় বোনের ভাসুর, এমন ছেলের সাথে প্রেমের কি দরকার? এদিকে নিজে না খেয়ে প্রথমে লহরীর মুখে লোকমা দিয়ে খাবার তুলে দিচ্ছে দাদি। লহরী দাদির হাতের খাবার খাচ্ছে আর ফুপুকে গালি দিচ্ছে। আই ফুপি আই, তুমি তো আপন চাচাতো ভাইয়ের সাথে প্রেম করে বিয়ে করেছো, এই কারণে এই বাড়ি তোমার বাপের বাড়ি, আবার এই বাড়ি তোমার শ্বশুর বাড়ি। বাড়ির চাচাতো ভাইয়ের সাথে প্রেম করার সময় তোমার দোষ হয় নাই? মনে মনে লহরী এসব বলছে তার ফুপুকে। এদিকে ফুফাতো বোন সৌরি এসে লহরীর মাথায় টোকা দিয়ে বলছে, কিরে প্রেমে পড়েছিস নাকি? প্রেম করে জড়িয়ে ধরার জন্য আর কাউকে খুঁজে পেলি না, একদম বিয়াইকেই জড়িয়ে ধরতে হলো। কি এমন দেখলি বিয়ের মাঝে? লহরীর এবার মেজাজ চরম গরম হয়ে গেছে। লহরী চেঁচিয়ে সৌরিকে বলে দিয়েছে, তোর মতো তো ছেলেদের কোলে উঠে বসে থাকিরা, তুই তো সুখিন ভাইয়ার কোলে উঠে বসে থাকিস। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।